সারোয়ারের ফিরতে বেশ রাত হয়ে যায়। রিদা তখন বসে বসে ফোন দেখছিল। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে, তাকিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু সে ঘুমাবে না। সারোয়ার আসলে দরজা খুলে দিতে হবে, সারোয়ারের সেবা করতে হবে, তাই তাকে জেগে থাকতে হবে। সবসময় রিদার জেগে থাকা প্রয়োজনীয় হলে সে ফোন দেখতে থাকে, তাহলে ফোনের আলোয় ঘুম ঘুম ভাবটা কেটে যায়। তবে আজ কেন যেন সব বিপরীত হচ্ছে। এমনিতে তার কখনো 9টা-10টার মাঝে ঘুম আসে না, তবে আজ 9টা বাজতেই তার চোখ বন্ধ হয়ে আসছে। প্রথমবারের মতো আজ নিচে দায়িত্ব নিয়ে রান্না বান্না করেছে, একটু পরিশ্রম হয়ে গেছে, তাই হয়তো তার আনাড়ির শরীর সেটা সহ্য করতে পারছে না। রিদা ফোন হাতে নিয়ে ঘুমে ঢুলেই পড়ছিল, তখনই বাসার কলিং বেল বাজে। রিদা ধরপড়িয়ে উঠে বসে, দ্রুত ওড়না সামলে দরজার কাছে যায়। দরজা পর্যন্ত যেতেই বাহির থেকে সারোয়ার মৃদু গলায় বলে, দরজা খোলো রিদা, আমি এসেছি। সাথে সাথেই রিদা দরজা খুলে দেয়। বলে, আমি কিছু বলার আগেই কিভাবে বুঝলেন আমি দরজা পর্যন্ত চলে এসেছি? যেভাবে দৌড়ে এসেছো আমি বাহির থেকেও স্পষ্ট শব্দ শুনতে পেরেছি। সারোয়ার ভেতরে ঢুকেই রিদার হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দেয়। রিদা অবাক হয়ে ফুলটা হাতে নেয়, খুশি হয়ে নাকের কাছে গিয়ে ফুলের ঘ্রাণ অনুভব করে, তারপর কণ্ঠে অবাকের রেশ ধরে রেখে বলে, ফুলটা কোথা থেকে আনলেন? চুরি করে এনেছি। সারোয়ারের কণ্ঠ স্বাভাবিক, সে পায়ের কমব্যাট বুট খুলতে খুলতে খুব স্বাভাবিক স্বরে কথাটা বলল। তার স্বাভাবিক কণ্ঠে এমন চুরি করার কথা শুনে রিদা হকচকিয়ে যায়, কিছুটা আতঙ্কিত হয়ে বলে, ফুল আনার কি দরকার ছিল? এখন যদি তারা সিসি ক্যামেরায় আপনাকে চুরি করতে দেখে যদি শাস্তি দেয়? সারোয়ার ভ্রুকুচকে বলে, শাস্তি দিবে কেন? সামান্য একটু ফুলই তো এটা। আরে আমার একটা ফ্রেন্ডের এক ভাইয়া আপনার মতো আরবিতে চাকরি করে, আপনাদের হাসপাতাল আছে না, ওই যে CMS, ওখানে ডাক্তার দেখাতে এসেছিল, পরে বাগান থেকে একটা ফুল ছিঁড়েছিল, ওকে অনেক বকা দিয়েছে একটা বদমাশ আরবি। সারোয়ার কি বলবে বুঝে উঠতে পারে না। সে রিদাকে পাশ কাটিয়ে রুমে গিয়ে পোশাক খুলতে শুরু করে। রিদার বক বক করতে করতে তার পিছু পিছু আসছিল। এই গরমে পোশাক পরে ঘেমে সারোয়ারের অবস্থা খারাপ। রিদা সিলিং ফ্যানের পাশাপাশি চার্জার ফ্যানটাও ছেড়ে দেয়। সারোয়ার তখন শার্টটা খুলে বিছানায় পেছনে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। রিদা ফুলটা হাতে নিয়ে একটু পরপর ঘ্রাণ নিচ্ছে। সারোয়ার অল্প চোখ খুলে রিদাকে ফুলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, এদিকে আসো। রিদা এগিয়ে আসতেই সে আচমকা টেনে রিদাকে কোলে বসিয়ে দেয়। রিদা হকচকিয়ে গিয়ে উঠে পড়তে নিলেই উল্টে ধমক খায়। ধমক খেয়ে রিদা চুপ করে বসে থাকে। সারোয়ার রিদার হাত থেকে ফুলটা নিয়ে রিদার খোপায় গুজে দেয়, তারপর হঠাৎই রিদার এক গালে তার খসখসে হাত রেখে অপর গালে ঠোঁটের ছোঁয়া দেয়। রিদা চোখ খিচে বন্ধ করে নেয়, তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আমি বাসায় ফিরলে আগে মিষ্টি করে একটা হাসি দেবে, তোমার হাসির মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই। দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, এগিয়ে এসে আমায় সাহায্য করবে। এসব কেন বলছি জানো? প্রতিটি মেয়ের যেমন স্বামীর থেকে কিছু চাওয়া পাওয়া আছে, তেমনি ছেলেদেরও তাদের বউয়ের থেকে অনেক কিছুই চাওয়ার থাকে। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমার সকল চাহিদা পূরণ করতে, তেমনি তুমিও তোমার দিক থেকে চেষ্টা করবে আমাকে বোঝার জন্য। রিদা চমকে উঠে বলে, আমি কিছু ভুল করেছি? আমি ঘুম পাচ্ছিল অনেক, ঘুম ঘুম চোখে দরজা খুলেছে, কিন্তু আমি তো ফ্যান ছেড়ে দিয়েছি, রাতে রান্নাও করেছি, আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করে সব ঠিকঠাকভাবে রেঁধেছি, আপনি ফ্রেশ হয়ে আসলেই খাবার দিব। সারোয়ার আলগোছে রিদাকে বুকে চেপে ধরে বলে, আর একটু বসো এখানে, আমি খুবই ক্লান্ত হয়ে আছি, তোমাকে বলেছিলাম আগামী কিছুদিন আমার সময় হবে না, তুমি তো শুনলে না, চলে এলে না বলে। আমিও তো বলেছি আমার সময় লাগবে না, আমি যতটুকু পারবো আপনার সেবা করবো, সেজন্যই তো এসেছি আমি। কিন্তু আমার তো শান্তি হবে না, তোমার চাওয়া পাওয়াগুলো মেটাতে না পারলে আমি মন থেকে শান্তি পাবো না। আপনি বেশি ভাবছেন, আমার একমাত্র চাওয়া তো আপনি, আর কিছুই লাগবে না আমার। ভেবে বলছো তো? শুধু আমি হলেই চলবে, আর কিছুই লাগবে না? রিদা দুদিকে মাথা নাড়ায়। সারোয়ার তখনই রিদার খোপা থেকে ফুলটা সরিয়ে নিতেই রিদা লাফিয়ে ওঠে, তাহলে ফুলটা ফেলে দিই? এটাও লাগবে না তো? রিদা খপ করে গোলাপটা কেড়ে নিয়ে বলে, এটা আপনার দেওয়া প্রথম ফুল আমার জন্য, ফেলে দিবেন কেন? আমার আপনাকেও লাগবে, আপনার দেওয়া সকল জিনিসও লাগবে। সারোয়ার হেসে ফেলে, মুচকি হেসে বলে, এটা চুরি করা নয়, কিনে আনা ফুল, সবাই তো ফুলের গুচ্ছ এনে সারপ্রাইজ দেয়, আমি না হয় একটা গোলাপ দিয়ে সারপ্রাইজ দিলাম। রিদা খুশিতে লাফিয়ে ওঠে, হুট করে এগিয়ে এসে টুপ করে সারোয়ারের গালে চুমু খেয়ে আবার দৌড়ে পালিয়ে যায়। রিদার প্রতিটি কর্মকাণ্ডই সারোয়ারের অনেক পছন্দ, তাই তো সারাদিনের ক্লান্তিটা রিদার হাসি মুখ দেখেই শেষ হয়ে যায়। সারোয়ার ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে রিদা গিয়ে খাবার বাড়তে থাকে। খাবার টেবিলে কয়েক পদের খাবার দেখে সারোয়ার অবাক হয়, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে, এত সব তুমি করেছো? রিদা উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ আমিই করেছি, তাড়াতাড়ি খেতে বসুন, আমার রান্নার রিভিউ দেবেন। রিদার উৎফুল্ল চেহারা দেখেই বোঝা যায় সে কতটা যত্ন নিয়ে রান্না করেছে। সারোয়ার নিজেও খুশি মনে খেতে বসে, তবে রিদা যখন প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল তখনই সারোয়ারের চেহারায় আধার নেমে আসে। ভাত দেখেই মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে, তবে রিদা খুশি মনেই সারোয়ারকে ভাত দিয়ে প্রথমে আলু ভর্তা দেয়। আলু ভর্তা দিয়ে নরম ভাত খেতে বেজায় কষ্ট হয়। রিদা নিচে খেতে বসে সেটা টের পায়। ভাতের প্লেটে হাত লাগতেই তার মেজাজ খারাপ হয়ে যায়, এত নরম হয়েছে যে সেটা তার একদমই পছন্দ
হচ্ছে না। তবে সারোয়ার কিছু না বলেই খাওয়া শুরু করেছে। রিতা নির্বিকার সারোয়ারের মুখের দিকে তাকিয়ে থাকে। সারোয়ার রিতার অপেক্ষা না করে নিজেই তরকারি প্লেটে নেয়। তবে তরকারিতে রিতা লবণ দেয়নি। লবণ ছাড়া তরকারি পুরাই অখাদ্য। তবুও রিতার মন রক্ষার্থে সারোয়ার চুপচাপ খেয়ে নেয়। খাবারের সময়টুকু সে একবারও রিতার চোখের দিকে তাকায়নি, কারণ সে টের পেয়েছে রিতা খাচ্ছে না, কারণ রিতা নিজেও বুঝে গেছে তার রান্না কেমন হয়েছে। সারোয়ার খাওয়া শেষে রিতার দিকে তাকাতেই দেখে রিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি রিতার কাছে যায়, বসে থাকে রিতার মাথা নিচের পেটের কাছে চেপে ধরে বলে, খাবার সামনে দিয়ে কান্না করছো কেন? রিতা ফুপিয়ে ওঠে। হঠাৎ সে উঠে দৌড়ে রুমের দিকে চলে যায়। সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে। সে টেবিল গুছিয়ে রেখে বাসায় থাকা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে নেয়। আপাতত তাড়াহুড়োর মাঝে এটাই খাবার হিসেবে পারফেক্ট। তারপর রুমে গিয়ে দেখে রিতা উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজিয়ে এখনো কান্না করছে। কান্নার দমকে তার শরীর কাঁপছে। সারোয়ার গিয়ে তার পাশে বসে। তাকে মৃদু ডাক দিলেও রিতা উঠে না। শেষে সারোয়ার জোর করে রিতাকে টেনে তোলে। এতক্ষণ কান্নার ফলে রিতার চোখ ফুলে গেছে, নাকটাও লাল হয়ে আছে, চোখের পাপড়িগুলো ভেজা। এমন পরিস্থিতিতে রিতাকে অসম্ভব সুন্দর লাগছে। সারোয়ার সান্ত্বনা না দিয়ে উল্টে মুগ্ধ দৃষ্টিতে রিতার দিকে তাকিয়ে আছে। রিতা ফুপিয়ে কান্না করে সারোয়ারের উপর ঢলে পড়ে। তখনই তার হুঁশ ফেরে। রিতাকে বুকে আগলে রেখে বলে, আরে পাগলি, এতে কান্না করার কি আছে? ভুল তো মানুষেরই হয়। তুমি আজ পারোনি, কালকে পারবে। একটু শিখে নিলেই হবে। কয়েকবার ট্রাই করলে দেখবে তুমি কয়েকদিনের মধ্যে রান্নার শেফে পরিণত হয়ে গিয়েছো। রিতা আরও কান্না করে ওঠে। দু হাতে সারোয়ারকে চাপটে ধরে কান্না করে বলে, আম্মু আমাকে ভালোই চিনে, বারবার বলেছিল যাতে না আসি আমি আসলে আপনার আরও বিপদ। রান্নাটাও পারি না, শুধু শুধু এসে আপনাকে কষ্ট দিচ্ছি আরও। দেখ বোকা মেয়ে, তুমি এত ওভার থিঙ্কিং করো কেন? আমি কি একবারও বলেছি আমার সমস্যা হচ্ছে? বরং তোমাকে পেয়ে আমার আরও ভালো লাগছে। রিতা সারোয়ারের বুকে মাথা রেখে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে খেতে, দেখেছি তো আমি। আপনি ঠিক মতো খেতে পারেননি। আমি আর থাকবো না এখানে, আমি কালকেই চলে যাব। তুমি চলে গেলেই কি আমার উপকার হবে? সে তো পরেই আমাকে রান্না করে খেতে হবে, তখন তো আরও কষ্ট হবে। তুমি থাকলে তো আমার রান্নাটা করতে হচ্ছে না, এইটুকু তো আমার উপকার হলো। দরকার পড়লে আমি না হয় তোমায় শিখিয়ে দেবো টুকটাক রান্না। রিতা একটু কান্না থামিয়ে মাথা তুলে বলে, আম্মু সবসময় আমাকে বলতো রান্না শিখতে। আমি তখন বলতাম রান্না করা কোনো ব্যাপার না, সব কিছু দিয়ে দুটো নাড়া দিলেই রান্না হয়ে যায়। আজকে বুঝলাম একা একা রান্না করতে গেলে কী সব বিপদে পড়তে হয়। কিন্তু গতকাল তো বিরিয়ানিটা ভালোই রান্না করলে, তখন তো আপনি সাথে ছিলেন, সবই তো বলে বলে দিচ্ছিলেন, তাই মজা হয়েছিল। সারোয়ার হেসে বলে, আমি বিরিয়ানির বটাও পারি না, গতকালকে সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি রান্না করেছিলে বলেই এত মজা হয়েছিল। রিতা নাক টেনে বলে, আপনি মিথ্যা বলছেন। সম্পূর্ণ সত্যি বলছি আমি। আজকে হয়তো একটু ভুল করে ফেলেছো, বুঝতে পারোনি। মাকে ফোন করেছিলাম, আম্মু বলেছে ভাতের মাঝেই আলু দিয়ে দিতে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার দেখছিলাম আলু সেদ্ধ হয়নি, সেটা করতে গিয়ে ভাত নষ্ট হয়ে গিয়েছে। আর আর তরকারিতে লবণ দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। আমি তখন ফোনে রিলসে ডুবে গিয়েছিলাম। সারোয়ার জোরে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, টিভি চাচ্ছিলে না সকালে? এমন হলে তো তুমি সিরিয়ালে ব্যস্ত হয়ে তরকারি পুড়িয়েই ফেলতে। টিভি না থেকে ভালো হলো বলো? রিতা গাল ফুলিয়ে বসে। সারোয়ার তার চোখের পানি মুছে দিয়ে তাকে বসায়। আর অভিনয় করতে হবে না, নুডলস করে এনেছি, খেয়ে নাও, যদিও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। রিতার চোখে আবারও পানি চলে আসে। সে আবারও সারোয়ারের বুকে মুখ গুজে বলে, আপনি এত ভালো কেন? আমার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কে বলেছে আমি তোমার জন্য করছি এসব? রিতা অবাক হয়ে মাথা তুলে সারোয়ারের দিকে তাকায়। সারোয়ার তার গালে গাল ছুঁয়ে বলে, করছি তো নিজের জন্য। তোমাকে খাইয়ে সুস্থ রাখতে হবে, আমার সবটুকুই তো তুমি। তুমি সুস্থ না থাকলে আমার কি হবে? আপনার কি হবে মানে? বুঝে নাও। এতটাও অবুঝ নাও তুমি, যতটা তুমি দেখাও। যথেষ্ট বুঝদার তুমি, শুধু আমার সামনেই এত অবুঝদারের নাটক করো। রিতা লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সারোয়ারের থেকে সরে বসে, চোখ মুখ মুছে নিয়ে বলে, দিন কি রান্না করে এনেছেন? খুব খিদে পেয়েছে আমার। রিতা নুডলসের প্লেট হাতে নিয়ে আগে সারোয়ারের দিকে বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে বলে, আপনারও খাবার মন মতো হয়নি, আগে আপনি খেয়ে নেন। সারোয়ার মানা করে না, চুপচাপ রিতার হাত থেকে খেয়ে নেয়। রিতা সারোয়ারকে দেওয়ার পাশাপাশি নিজেও খেতে থাকে। খাবার শেষে সারোয়ার বলে, যাক, এই সুযোগে চামচে করে হলেও তোমার হাত থেকে খাওয়া হলো আমার। এছাড়া তো যতবার গিয়েছি আমাকেই তোমাকে খাইয়ে দিতে হয়েছে। সুযোগ পেয়ে সেবা নিয়েছো আমার কাছ থেকে। রিতা খিলখিলিয়ে হেসে ফেলে, মজা করে বলে, আপনার সেবা পেতে এমন অসুস্থ আমি বারবার হতে চাই। ইস, ওই 3টে দিন অনেক সুন্দর ছিল। আমি হাত পা ভেঙে বিছানায় পড়েছিলাম আর আপনি আমার সেবা করেছিলেন। সারোয়ার ধমকে বলে, বেশি হয়ে গেল না এখন? মাত্রই বললাম তোমায় সুস্থ থাকতে হবে, আর এখন তুমি আবার নিজের অসুস্থতার কথা টেনে আনছো। না, তোমায় আর ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেয়ে বাদর হয়ে গেছো তুমি। রিদা হাসতে থাকে আর সারোয়ার তাকে টেনে এনে বিভিন্ন উপদেশ দিতে থাকে। কখনো রিদা সেসব শুনছে তো কখনো না শুনে নিজের মতো দুষ্টুমিতে মেতে আছে। এভাবেই রাত ভোর তাদের খুনসুটি চলতে থাকে। আপনি খুঁজে পেয়েছেন
দিলে ইয়াররিংগুলো? না এনে দিলে কিন্তু আমি আপনার এই পেন্ডেন্ট নিব না। এটা কোন ধরনের ছেলে মানুষ ইরিন? এসব বাচ্চামো করে? এই পেন্ডেন্টটা অনেক বছর আগের কেনা, এখন ম্যাচিং জিনিস কোথায় পাবো আমি? আপনি আমায় পুরনো জিনিস দিয়েছেন, আমায় এভাবে ঠকালেন আপনি একটুও ভালো না স্যার। ইরিন কান্নার অভিনয় করতে থাকে। ফোনের ওপাশ থেকে ইরিনের অভিনয় না দেখে রিদান এটাকে সত্যি ভেবে নেয়। তাই হকচকিয়ে গিয়ে বলে, ইরিন শুনো আমার কথা, এটা অনেক পুরনো ঠিকই, তবে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল, কলেজ লাইফে কিনেছিলাম, তখন ভেবেছিলাম বিশেষ কাউকে দিব এটা। ইরিন অবাক হয়ে বলে, বিশেষ কেউ? আপনি কি আমায় বিশেষ কেউ ভেবে দিলেন এটা? সিরিয়াসলি স্যার? রিদান লজ্জায় পড়ে যায়। ইরিন তো তার স্টুডেন্ট হয়, তার উপর একদম দুষ্টু একটা মেয়ে, এখন তো তার এই কথার জন্য তাকে জ্বালিয়ে মারবে। আর হয়ও তাই। ইরিন হেসে বলে, ও স্যার বলুন না, আপনি সত্যিই আমায় বিশেষ কেউ ভেবে দিয়েছেন? তাহলে তো আমি এটা নিজের কাছেই যত্নে রেখে দিব, ফেরত দিব না। না, তুমি কালকেই নিয়ে আসবে, আমি ওই পেন্টেন্টটা ফেরত নেব। তোমার মতো বদ মেয়েকে আর দিব না। শুনুন তো, আমি সব বুঝে গেছি। কি বুঝেছ? রিদান ঘাবড়ে যায়। ইরিন হেসে বলে, আপনি যে আমায় আপনার বিশেষ ছাত্রী হিসেবে ভাবেন তা আমি বুঝে গেছি। রিদান ফোঁস করে নিঃশ্বাস ফেলে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তুমি সত্যি একটা বোকা মেয়ে, এক নম্বরের মাথা মোটা মেয়ে। এসব বলে ফোন কেটে দেয়। এতে ইরিন থমকে গিয়ে বলে, আমি আবার কি করলাম? নিজেই গিফট দিল, আবার নিজেই কেড়ে নিতে চাইলো। ঢঙের বেডা মানুষ। কে ঢঙের মানুষ? পেছন থেকে ইমনের কণ্ঠ শুনে ইরিন ভাইয়ের কাছে যায়। তারপর বলে, আরে রিদান স্যার, ওই যে আমাকে খালি একটা পেন্ডেন্ট দিল না, আমি বলেছিলাম ম্যাচিং ইয়াররিং কিনে দিতে, বলে এটা নাকি অনেক আগে বিশেষ কাউকে দিবে বলে কিনেছিল, তাই ম্যাচিং ইয়াররিং খুঁজে পাবে না। এমন ইমন কিছু একটা আন্দাজ করে ফেলে। সে ভাবনায় পড়ে বলে, বিশেষ কাউকে দিবে বলে কিনলো আর তোকে দিয়ে দিল? হ্যাঁ, বুঝছিস কিছু? কি বুঝেছিস তুই সেটা বল। আরে আমি ওনার বিশেষ স্টুডেন্ট রে, তাই তো আমাকে দিল। রিদান তার মাথায় একটা চাপড় মেরে বলে, তুই আসলেও মাথা মোটা বলদ মেয়ে। ইরিন ঠোঁট উল্টে বলে, আমি কি করেছি? তুইও আমাকে বকছিস কেন? কারণ তুই যে মাথা মোটা তাই। বস মাইয়া কিছু কম করছে, এখনো প্রায় 10টার মতো মাইয়া লাগবে, তাহলেই বিগ বসের মুখ কথা মতো আমরা মাইয়াগুলারে পাচার করে দিতে পারুম। তোদের যেসব ছেলেগুলোকে কাজে লাগিয়েছিস তাদের খবর কি? কয়েকটা পোলা তো নিজেদের কাজ ভালো মতোই শেষ করছে, তবে 2টা ছেলের এখনো কোনো খবর পায় নাই। ওদের খবর নেই, তারা কিন্তু আমাদের ব্যাপারে সব জানে। তাদের দুর্বলতাকে হাত করে রেখেছিস তো? বস, একটা বলার ছোট বোন আমাদের কাছে বন্দি আছে, আর একটার বউ বন্দি আছে। গুড জব, যা সব ঠিকঠাক করে পরে খবর দিবি। গতবারের মতো এবারও ট্রাফিকে বাধা পড়লে বস আর আমাদের আস্ত রাখবে না, তাই যা করার সাবধানে করতে হবে। রাত আরো গভীর হয়ে আসি, বাইরে নিস্তব্ধতা, তবে সেই নিস্তব্ধতার মাঝে বাহিরে কোথাও যেন অশরীর সংকেত মাথাচাড়া দিয়ে উঠছে।